নমস্কার, আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। এক কথায় স্বাগত জানিয়ে আমি অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হচ্ছি। এক জায়গায় বিশেষ কাজে আটকা পড়েছিলাম। যাই হোক, এখন প্রথমেই শুরু করি এই মাসের সেপ্টেম্বর মাসের দিয়ে শুরু আমাদের যে 24 নম্বর প্রশ্ন উত্তর পর্ব, যেটা অনেক দিন থেকে পেন্ডিং হয়েছিল। কয়েকটা প্রশ্ন আমি মনে করি এটা সকলে দেখুন, আবার পুরানো কথা বলবো, আবার সকলের কাজে লাগবে। করবেন না, আমি দেরি করবো না, চলে আসছি এখানে প্রথম প্রশ্ন চলে আসি। প্রথম প্রশ্ন আশুতোষ চ্যাটার্জি আর মিঙ্কু ঢালি, একই প্রশ্ন। আরও অনেকে প্রশ্ন করেছে, শুধু একই প্রশ্ন। কী হচ্ছে, কী তাদের সমস্যা? না, টবের মাটিতে প্রচুর কেঁচো হয়ে যাচ্ছে। কেঁচো কীভাবে মারবো বলুন? এখন কেঁচো তো চাষির বন্ধু, সকলে জানি। এখন বেশি হয়ে গেলে তো গণ্ডগোল। টবের মাটিতে গোবর দিয়ে যান, কেঁচো হোক, কোনো অসুবিধা নেই। যখনই খাবারের সমস্যা হবে, হতেই পারে একসময় খাবার শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। কেঁচো কী খাবে? কেঁচো খাবে জৈব সার খাবে, খেয়ে পায়খানা করবে, খেয়ে আমাদের উপকার করবে, মাটি গালগা রাখবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই আমার জৈব সার কমে যাবে, তখন ওরা যে গাছের যে কুচি শিকড় বেরোচ্ছে, ওই শিকড়টা খেতে ভালোবাসে, মিষ্টি শিকড়টা খেয়ে গাছকে ক্ষতি করে ফেলে। আমার এ গাছ তো মানে গোলাপ গাছকে তো ফুল হতেই দেবে না। যাই হোক, সব গাছে 19-20 ক্ষতি করে। এদেরকে মারার জন্য ভালো ওষুধ আমি বলেছিলাম যে নিম পাতা গুঁড়ো করে, অনেককে বলেছিলাম, বাংলাদেশকেও বলেছিলাম। নিম জল পাওয়া যাচ্ছে, নিমারিন পাওয়া যাচ্ছে না। নিম পাতা, কাঁচা নিম পাতা রোদ্দুরে 7-8 দিন শুকনো করে নিয়ে গুঁড়ো করে একটা 28 ইঞ্চির টবে অন্তত কমপক্ষে 400-500 গ্রাম দিয়ে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেন হবে। নিম জল যে আমরা জাল দিতে বলি, সেই লাল জলটা মানে ভর্তি করে দিলে হবে, যখন গোড়ার মাটি শুকনো থাকবে, এতেও কমে যায়। আর পটাশ সার দিতে হবে বাধ্য হয়ে, আমি বিষ দিতে বলবো না। পটাশ সার ওই 28 ইঞ্চি টবে অন্তত 150 থেকে 200 গ্রাম পটাশ সার দিয়ে দেবেন, দুধ দিয়ে গাছের গোড়া থেকে, ও সব মরে যাবে, ও 2 দিনের মধ্যে মারা যাবে। এইভাবে কিন্তু মারুন যদি বেশি হয়ে যায় সংখ্যায়। পরেরটা আসছি। অনেকে প্রশ্ন করছেন কি, যেমন কিফা শেখ, আরও বহু লোক প্রশ্ন করেছেন গোসাবা থেকে, প্রলয় মিস্ত্রি ইত্যাদি ইত্যাদি সকলে, যে আমরা ধানের জমিতে শেষমেশ রোয়া হলো, জলে ডুবে গিয়েও এখন আগাছা হচ্ছে, শ্যাওলাও হচ্ছে, কি করব? আমরা বলি কি, যখন 8-10 ইঞ্চি জল থাকবে, 10 ইঞ্চি নিচে জল থাকবে যখন, তখন বিঘা প্রতি 33 শতক বিঘাতে 50 কেজি মহুয়া খোল ছড়াতে বলি। এতে পরে সারও হয়, আর ওই মহুয়া খোলের প্রভাবে সমস্ত আগাছা পচে যাবে একদম, কথা দিচ্ছি। কিন্তু রোয়া করে সঙ্গে সঙ্গে যদি দেন, ধান গাছকে পচিয়ে দেবে। তাই ধান গাছে রোয়ার পর বয়স যখন 40 দিন হবে, তখন আমরা মহুয়া খোল ব্যবহার করতে বলি। প্রথমে বিষ, পরে সার। পুকুরের ক্ষেত্রে যেটা হয়, গেঁড়ি টেড়ি, শামুক টামুক, আমাচা টামাচা সব মেরে ফেলে, পরে আবার মাছের খাবার সার হিসেবে পরিণত হয়। মহুয়া খোল ব্যবহার করুন। আর যদি বলেন যে না, মহুয়া খোল আমাদের এখানে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছি না, তাহলে বলবো কি, নাগার্জুনা কোম্পানির ইরেজ স্ট্রং 2 কেজি বিঘা প্রতি সারের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন। সমস্ত রুসনা টুসনা যত যাবতীয় আগাছা আছে সব নির্মূল হয়ে যাবে। কিন্তু জল যদি প্রচুর থাকে, 1 হাঁটুর উপরে থাকে, তখন ওষুধটা বেশি পড়ে যাবে। এই হচ্ছে সমস্যা হয়। যেখানে জল 10 ইঞ্চির মতো আছে, সেখানে ইরেজ স্ট্রং ব্যবহার করবেন। আর একটা বলবো, একটা খুব কঠিন প্রশ্ন করেছেন দেবাশিস পাল। উনি বলছেন যে উদ্ভিদের আমরা যে চারাগুলো বসাই, টবে হোক, ছাদে হোক বা মাটিতে হোক, উদ্ভিদের জল বেশি হলে, আবার জল খুব কম হয়ে গেলে পাতা হলুদ হয়। আবার উনি বইপত্র ঘেঁটেছেন, খুব ঘেঁটেছেন, ঘেঁটে বলছেন যে সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, মলিবডেনাম, জিঙ্কের অভাবেও পাতা হলুদ হয়। কেমন করে বুঝবো? খুব কঠিন প্রশ্ন। পিএইচডি যারা করেছেন, যারা হচ্ছে ডক্টরেট বিজ্ঞানী, তারাও বলতে পারবে না গাছ দেখে যে হলুদ হচ্ছে কেন, এইটার অভাব। এত সহজ নয়। আমরা এমনি শুধু গড়ে বলি যে পশ্চিমবঙ্গের সর্বত্র মাটিতে জিঙ্ক, বোরন, মলিবডেনামের প্রচুর অভাব। 3টে চোখ বন্ধ করে দিতে পারেন, তাহলে অনুখাদ্য জিঙ্ক, বোরন, মলিবডেনাম দিতে পারেন। আর গৌণ খাদ্য, যেটা সেকেন্ডারি ফুড, আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার বলি, ওইটারও অভাব আছে মোটামুটি মাটিতে গড়ে কম বেশি। কিন্তু বেশিরভাগ অভাব আছে এই 3টে। এখন হয়েছে কি, উনি বলছেন যে এই অভাবগুলো কেমন করে বুঝবো? আমার ক্যালসিয়ামের অভাবে নতুন পাতা ছোটো ছোটো হয়ে যায়, কুঁকড়ে যায়, এসব সিমটমগুলো প্রায় এক জুড়ে যায়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের অভাবে পাতা হলুদ হবে, কিন্তু নিচের দিক থেকে পাতা হলুদ হয়ে ক্রমশ উপর দিক থেকে সব হলুদ হয়ে থাকবে, এক লাস্টে ঝরে যাবে। সালফারের অভাবেও কিন্তু পাতা হলুদ হয়। কী করে বুঝবো? এখন যেটা সমস্যা, আপনারা সবার কাছে বলি, একটা জিনিস, ভালো জিনিস দেখে না। এই প্রসঙ্গে একটা ভালো জিনিস আপনাদের শেখাই, খুব ভালো লাগবে কিন্তু। এই হচ্ছে, এটা কিন্তু অনেকে এখনও গ্রামাঞ্চলে, যায় না শহরে করে কি না, এটা কিন্তু জবা ফুলের পাতা, জবা ফুলের পাতা। অনেকে এগুলো এরকম
বা মিক্সার গ্রাইন্ডার মেশিন একটু ঘুরিয়ে নেয়, এরকম অনেকক্ষণ ধরে ঘষতে হয় জলগুলো, অনেকক্ষণ ধরে ঘষে 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 এবং ঘষে ঘষে জলটা এর মধ্যে একটা হড়হড়ে ভাব চলে আসে। এই জলটা মেয়েরা ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে খায়, খেলে পেট ঠান্ডা করে। এটা প্রচলিত প্রথা বলুন বা কবিরাজ আয়ুর্বেদ শাস্ত্রের কথা বলুন। এই যে শ্বাস করা বলে, এই যে পাতাগুলো শ্বাস করা হয়, এরকম শ্বাস করে নিয়ে বা মিক্সার মেশিনে ঘুরিয়ে নিয়ে যে সিক্রেশনটা পাওয়া গেল, যে সিরামটা পাওয়া গেল, অর্থাৎ এই পাতার নির্যাস পাওয়া গেল, এইটা যদি ল্যাবরেটরিতে টেস্ট করা যায় তাহলে অ্যাকচুয়াল কি গাছের মানে অভাব, কি কি নিড, কি কি প্রয়োজন, অ্যাকচুয়াল নিড অফ প্ল্যান্টস অ্যাকচুয়াল জানা যাবে। আমরা তো মাটি পরীক্ষা করতে বলি। আমেরিকায় কী হয়, বিদেশ ইসরায়েলে কী হয়, যারা উন্নত দেশ তারা এরকম প্ল্যান্ট শ্বাস করে নেয় প্রত্যেক গাছের পাতা। আমার গাছ ভালো রেসপন্স করছে না, দেখি কোনটা ডেফিসিয়েন্সি আছে, সোজা কথা একদম অ্যাকিউরেট খাঁটি জিনিস জানার জন্য ওরা প্ল্যান্টের পাতাগুলোকে শ্বাস করে নেয় জলে মেশিনের সাহায্যে। সেই সিক্রেশনটাকে, সেই জলটাকে এইবারে ওরা পরীক্ষা করে ল্যাবরেটরিতে। আমার মাটিতে আমি সয়েল টেস্ট করলাম, সয়েল টেস্ট বললো কি না অ্যাভেলেবেল ফর্মে আছে, মাটির গ্রহণযোগ্য অবস্থা ফসফেট, পটাশ, অনুখাদ্যগুলো সব থাকে, যেগুলো পরীক্ষা করে জানা যায়, ভালো কথা। কিন্তু অনেক সময় মাটিতে থাকবে অথচ গাছ আপটেক করতে পারছে না, প্রবলেমটা মানে দেখা দিচ্ছে। সেটা কী করে জানবেন, কী করে অ্যাকচুয়াল নিড কী গাছের? এই পর্যন্ত যে বিজ্ঞান যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার শেষ কথা হলো প্ল্যান্ট নির্যাসকে বের করে সেই সিক্রিশনটাকে, সেই জলটাকে পরীক্ষা করা। আমার বিসিকেবিতে হচ্ছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাটা হচ্ছে। এইভাবে পরীক্ষা করতে হবে। তবে আপনি সালফার ডেফিসিয়েন্সি না বোরন ডেফিসিয়েন্সি, হলুদ হচ্ছে পাতা মানে এটা নয়, নাইট্রোজেনের অভাবে হতে পারে, জৈব সারের অভাব হতে পারে, ছত্রাকের জন্য হতে পারে, পোকার আক্রমণ হলুদ হতে পারে, কী করে বলবেন? এইটাই হচ্ছে শেষ অস্ত্র। এটা আমাদের এখানে সবার জন্য এই ব্যবস্থাটা উন্মুক্ত নেই, সবার জন্য ব্যবস্থা নেই। জানা বাংলাদেশে আছে কিনা, যারা দেখছেন বাংলাদেশ থেকে ওনাদেরকেও বলবেন যারা ল্যাবরেটরিতে কাজ করছেন, তাহলে অ্যাকিউরেট হতে গেলে এইটা যাকে এই তিনটে অভাব হচ্ছে। আর এই নিয়ে মাথা ঘামাবেন না, আমার নিজের গণ্ডগোল হয়ে যায়, আমার কেন, আমার স্যারেরা আমার অফিসে তাদেরও মাথা গণ্ডগোল হয়ে যায়। এই অনুখাদ্য ডেফিসিয়েন্সি নিয়ে হঠাৎ করে বলা যায় না। আমরা জৈব সার প্রপারলি দেবো, আমরা পিজিআর স্প্রে করবো, রোগের জন্য ওষুধ দেবো, পোকার জন্য ওষুধ দেবো, আশা করি হলুদ হবে না, এটুকু আমি বলতে পারি। কারণ অনুখাদ্য যদি অভাব হয় ওই জৈব সারের মাধ্যম দিয়ে গাছ পেয়ে যাবে। আর এইটা হলো শেষ অস্ত্র, নিশ্চিত বোঝাতে পেরেছি। এবার পরেরটা আসছি, আরাফত দাবাক। আরাফত বাবু বলেছেন যে টমেটো, ধনে, করলার দাম কখন কম কখন বেশি হয় কলকাতায় বা শহরে বা গ্রামাঞ্চলের দিকে, অর্থাৎ টমেটো, ধনে, করলা এগুলো দাম কখন বেশি পাবো। এখন মুশকিল কি বলা, এটা আমি এই নিয়ে অবশ্য একটা আমি রাইটার্সে মানে যেসব বিল্ডিং অফিসারদের একটু আলোচনা করছিলাম যে দেখুন না, মানে সরকার তো এত রকম কিছু করছে, চাল রেশন ফ্রি দিচ্ছে, কিনতে হচ্ছে না, বা সব কত রকম স্কিম করছে, লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার সব বুঝতে পারছেন, সব টাকা পয়সা পাইয়ে দিচ্ছে, চাষিদের দেখা হোক না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি শহরে কলকাতার কাছাকাছি আমরা যে দাম পাই, আমি কিছুদিন আগে শালবনিতে কচু খাচ্ছিলাম, সেখানে আপনার 10 টাকা 12 টাকা কেজি, সেই কচুটাই তখন সাদা কচুটা আমাদের এখানে বিক্রি হয়েছিল 40 টাকা কেজি, এখন হয়তো কমতে পারে জানি না। তা সে তখন এই দাম, অর্থাৎ সেখানকার চাষিরা 7 টাকা 6 টাকা করে পাইকারি দিচ্ছিল, আমাদের এখানে চাষিরা যতটুকু করেছিল 25-26 টাকা তখন পাইকারি দিচ্ছিল, 40 টাকা বিক্রি হচ্ছিল। ফলে একই জিনিসের না আমি যে দাম বলি ঠিক, আর আপনারা যে দাম মনে মনে করেন সেটাও ঠিক। আমি বলতে যাচ্ছি ঢাকা শহর, আমি উদাহরণ দিচ্ছি, ঢাকা টাউনে কি চাষ হয়? ঢাকার কাছাকাছি জায়গাতে যে চাষ হচ্ছে, বাংলাদেশের কথা বলছি, সেই চাষিরা যা দাম পায় একদম প্রত্যন্ত এলাকা, ডিপ ইন্টেরিয়ারে চলে যান, একদম প্রত্যন্ত এলাকার চাষিরা কিন্তু সেই দাম পায় না, অথচ তারা সার্ভিস যে দামে কিনছে এখানকার চাষিরা সেই দাম কিনছে, ফলে তারা খুব পিছিয়ে আছে। এই ব্যাপারে আমি আমাদের আলোচনা করছিলাম অফিসারদের সঙ্গে, পুরান অফিসারদের সঙ্গে, যে এটা একটু দেখুন না, যদি অন্তত বাঁকুড়া ধরুন ডিপ ইন্টেরিয়ার আছে, পুরুলিয়া বা পশ্চিম মেদিনীপুর ঘাটাল টাটাল, ওখানকার চাষিরা যে সবজি বিক্রি করে খুব কম দামে, ওখান থেকে যদি গাড়ি ফ্রি দেয়, অন্তত টাউনে এসে যেন, শহরে এসে যেন বিক্রি করতে পারে, বা দামি জায়গায় যেন বিক্রি করতে পারে, যেন গাড়ি সরকার যদি একটু ভর্তুকি দেয় বা একটু যদি দেখে, এদিকটা এর অন্তত বিবেচনা করে, কারণ অনেক তো উপকার করছেন সরকার, ধন্যবাদ জানাই সরকারকে। তাই এটা যদি একটু দেখেন একটু ভালো হয়, এই নিয়ে একটু আলোচনা হচ্ছিল প্রাথমিকভাবে, সত্যি কথা বলি। ফলে কি হয়, দামের খুব হেরফের হয়। তা যাই হোক, মোটামুটি যা বলেছেন, টমেটো আমাদের এখন ব্যাঙ্গালোর টমেটো আসছে, এবার ব্যাঙ্গালোর টমেটো শেষ হয়ে গেলেই এইবার এখানকার লোকাল টমেটো কমপক্ষে 40 থেকে 50 টাকা কমপক্ষে বাজারে বিক্রি হবে, এবং পাইকারি চলবে 30 টাকার উপরে, কথা দিচ্ছি। তাহলে পূজার সময় অর্থাৎ অক্টোবর মাসের দিকে দাম বাড়বে টমেটোর, ধনে পাতার দাম বাড়বে আপনার জুলাই মাসে,
আগস্ট মাসের দিকে ধনেপাতার দাম খুব বেশি থাকবে। আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, অক্টোবর পর্যন্ত ধনেপাতার দাম থাকবে। শীত এলে ধনেপাতার দাম কমে যাবে। আর করলা বলেছেন, করলা আমার মাঘ মাসে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে, তখন কিন্তু করলার দাম খুব ভালো পাওয়া যাবে। হ্যাঁ, মানে বসন্তের প্রাককালে নোটিশ আগে দাম পাওয়া যাবে। এইভাবে ক্যালকুলেশন করে করুন। শশার দাম আমি মার্কেট ধরবো, সে রমজান মাস হোক, পবিত্র রমজান মাসে দাম বাড়ে। আবার কি বলবো, পূজা আসছে আমাদের, পূজাতে বড় পূজা আছে, লক্ষ্মী পূজা, কালী যে এই সময়টা একটু দাম টাম বাড়ে, এগুলোর দিকে একটু খেয়াল করবেন। আর সবাই যখন করেছেন শশা, যখন দাম শশা 10 টাকা 12 টাকা কেজি হয়ে যাচ্ছে, বা অন্য ফসলের দাম যখন কেজি হয়ে যাচ্ছে, আমি ভিডিও দেখাবো। কিন্তু আমাদের এখানে কিছু চাষি করে কি, আমতলা সব দোকান ধরা আছে, তারা যখনই দাম কমে যাবে, আমার সব বলা আছে ট্রেনিংয়ে, এইসব ঝিঙের দাম একদম কমে গেল, অথচ দেশি ঝিঙে লাগিয়েছিলেন, একদম বিক্রি বন্ধ, একদম বিক্রি করবেন না। ঝিঙের দাম কমে গেছে, জলের দাম হয়ে গেছে, বিক্রি করবেন না, শুধু বীজ করে বিক্রি করুন। দোকান ধরে রাখুন, ভালো ভালো দোকান ধরে রাখুন, একটু বিশ্বাস জন্মাতে হতে সময় লাগবে, বা বাড়ি থেকে বিক্রি করবেন, শুধু বীজে চলে যাবেন। শশার দাম কমে গেছে, 6 টাকা 8 টাকা মাঝে হয়ে গেছিলো, শুধু পাকিয়ে শশা বীজ বিক্রি করুন। 3000 টাকা কমপক্ষে বীজের দাম বাজারে। তবে কিন্তু হাইব্রিড হলে তো চলবে না, দেশি বীজ হতে হবে। এইভাবে যখনই ফসলের দাম, এই পালং শাক যারা করে ফেলেছেন মাঘ মাসের দিকে, বিপদ, 3 টাকা 2 টাকা কেজি, খবরদার বিক্রি করবেন না, চোখ বন্ধ করে একদম শুধু বীজে চলে যান, শুধু বীজ বিক্রি করবেন, রেখে দিন ভালো করে, নিশ্চিত দাম বিক্রি হবে। এইরকম করে বুদ্ধি করে আপনারা চলুন। আমরা তো একটা পরামর্শ দেবো, আপনাদেরও বুদ্ধি আছে, সেইভাবে আপনারা বিষয় বিশ্লেষণ করে, বিচার বিবেচনা করে কিন্তু কাজ করবেন। আচ্ছা, সোনালী মান্না এবং আরও অনেকে বলেছেন, তবে আপনারা চন্দ্রমল্লিকা দেখান কেটে। আমি বলেছিলাম একটা ভিডিও আছে, খুঁজে পাই নাকি জানি না, তা আমি সংক্ষেপে একটা ভিডিও করছি, দেখুন কী করে চন্দ্রমল্লিকা লাগাতে হয়। এটা কাটিং পাউডারে সামান্য করে, শুধু গর্ত করে সামান্য একটু কাটিং পাউডার দিলে আরও ভালো হয়। আর যদি নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ডাল কাটবেন, কাটিং পাউডারে ডোবাবেন, বসিয়ে দেবেন। এটা কিন্তু আমি ধোয়া বালিয়ে নিচ্ছি। আর টব সম্পর্কে আমি বলি, আমি টব সবে কিনলাম সম্প্রতি। এইসব টব নিচ্ছে কিন্তু আমাদের এখানে 15 টাকা করে 8 ইঞ্চি টব, আর এই ছোটো টবগুলো নিচ্ছে কিন্তু এখানে 6 টাকা করে। এটা ডালটা ধরুন নির্বাচন করলেন, মজবুত ডাল, একটু শক্ত দেখে নিতে হয়, নিয়ে দুর্বল ডাল নেবেন না। কিন্তু এই ডালটা ঠিক এই জায়গা থেকে কাটবেন, এটা ফেলে দিলেন, এই কাটিং পাউডার লাগানো হলো, এই একটুখানি লেগে থাকলেই যথেষ্ট। অনেক জায়গা লিবিক্সের এটা কাটিংটা না পাওয়া গেলে রুট কাটিং নিয়ে নেবেন, অসুবিধা কিচ্ছু নেই। আমি কিন্তু এখন টবেতে শীতকালীন পালন এবং ধনের বীজ বুনেছি। আপনারাও কিন্তু দেরি করবেন না, জলদি করতে গেলে এখনই কিন্তু বীজ বুনে দিন। চন্দ্রমল্লিকা ফুলের চারা কিনতে যাবেন না, যাদের বাড়িতে গাছ আছে, আর নার্সারির দিকে পা বাড়াবেন না, নিজে চারা তৈরি করে নিন। কিন্তু শুধু বলি, এই টবের থেকে চারাটা কিন্তু শিকড় চলে আসবে, মাটিতে বসাবেন না। আবার ছোট পটে 4 ইঞ্চি হোক, 3 ইঞ্চি হোক, 2 ইঞ্চি হোক, পটে বসিয়ে দিয়ে কিছুদিন রাখার পরে কিন্তু মূল মাটিতে বসাবেন, ওখান থেকে সরাসরি বসাবেন না। দেবনারায়ণ গায়েন, জয়ন্ত বর্মন ইত্যাদি অনেকে ভার্মি কম্পোস্ট নিয়ে পাগল হয়ে গেল মানুষ। ভার্মি কম্পোস্ট পাওয়া যাচ্ছে না, দাম বেশি হচ্ছে, কী হচ্ছে। বাবা, ভার্মি কম্পোস্টের দরকার নেই। ওএসডি কম্পোস্টের জল প্রায় লোকের কাছে পৌঁছে গেছে, আমি মনে করি। তাহলে ওএসডি কম্পোস্টের জল আছে আমার বনবাদার আগাছা ফাগাছা যা পাওয়া যায়। শহরে যারা বাস করেন, বনবাদার জঙ্গলে যেতে হবে না। বাড়িতে যে খোসা, সবজির খোসা, কলা খাচ্ছেন, যে খোসাগুলো পাওয়া যাচ্ছে, ওইগুলো এক জায়গায় জড়ো করে ওএসডি কম্পোস্টের জল মাঝে মাঝে দিয়ে যান, 6-7 দিন ছাড়া। এবার ওইটা আবর্জনাটা 3 মাস পরে, 2.5 মাস 3 মাস পরে কিন্তু জৈব সার পরিণত হয়ে যাবে, ওইটা ব্যবহার করবেন। ভার্মি কম্পোস্ট কিনতেই হবে না। কেন ভার্মি কম্পোস্টের পিছনে চলবেন কেন? গ্রামে যারা আছেন, জানি না গ্রামে বাস কিনা, কচুরি পানা প্রচুর পড়ে আছে, তো আপনার খাল বিল নয়নজুরিতে প্রচুর আবর্জনা হয়ে আছে, ওইগুলো তুলে নেন না, নিয়ে এক জায়গায় জড়ো করে ওতে আপনি ওএসডি কম্পোস্টের জল দেন না মাঝে মাঝে, ওইগুলো পচিয়ে ব্যবহার করুন না। কেন কিনতে যাবেন কেন? শুধু পরিশ্রম দরকার। জৈব সার সংগ্রহ করা এমন কিছু না, নিজের পরিশ্রম করা, মানসিকতা, দুটো জিনিস দরকার। এইভাবে আপনারা এর অভাবে, ভার্মি কম্পোস্টের অভাবে এগুলো করে নিতে পারেন। বলি, নূর হোসেন ভাই বলছেন, আমি ব্যবসাভিত্তিক অনেক বড় টমেটো চাষে নামে পড়েছি, আপনি টমেটো চাষের শিডিউল, স্প্রে করার শিডিউল নিয়ে ভিডিও করুন। আর বাবা, আমি টমেটো চাষের ভিডিও আমি করেছি, ওই ভিডিওগুলো দেখে নিন, যাতে না গাছ কোংড়া, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ইদানিং বলি, বারবার আমি বলেছি, সাদামাছিটাকে কন্ট্রোল করা যাচ্ছে না এবছর। চারিদিকে এত উৎপাত করছে ওরা, যতক্ষণ না ঠান্ডা পড়ছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, ততক্ষণ ওদেরকে জব্দ করা যাচ্ছে না, এক কথায়। এই জন্য সবথেকে ভালো কথা বলবো, এই কাঁচা নিম পাতা দেখছেন আমি আবার পারবো, আমার নিম গাছ, কাঁচা নিম পাতার জল, 5 লিটার জলে 1 কেজির মতো নিম পাতা, কাঁচা নিম পাতা, ডাল সবে ফোটান,
20 মিনিট জলে লাল জল তৈরি হবে। ওই লাল জলটা টবের মাটিতে দিলে কেঁচো চলে যাবে। ওই লাল জলটা কিন্তু পরপর 4 দিন ব্যবহার করতে হবে। এইটা খাটনি, এইটা আবার 4 দিন বন্ধ, আবার 4 দিন স্প্রে করতে হবে, পরপর 4 দিন। দেখি কী করে আমরা সাদামাছি আসে। কোনো পোকা ওষুধে যা কাজ করবে না, এতে কাজ করবে কিন্তু। আরেকটা বলি, শেষ প্রশ্ন এটা, শেষ প্রশ্ন। গণেশ মণ্ডল আরও অনেকে বলেছেন শশা গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, ঝিঙে গাছের পাতা হলুদ হয়ে যায় দুটো কারণে, এক রোগের কারণে, এক সাদামাছির আক্রমণে। এখন আমি তো দূরে থাকি, আন্দাজ আপনাদের বলি, আমি কাছে গেলে বলে দেবো যে সাদামাছি লেগেছি না। যদি ভাইরাস লাগে তাহলে পাতা হলুদ হয়, আর যদি ছত্রাক লাগে তাহলে পাতা হলুদ হয়। তাহলে সাদামাছির জন্য আমি বললাম নিম পাতা, আর কিছু বলবো না। আর ছত্রাক রোগের জন্য দামি দামি ওষুধ আছে, যারা খুব শৌখিন গাছ করেছেন। আমি আরেকটা কথা বলি, আমি একটা দিদির জন্য একটা নিলাম অ্যান্থেনিয়াম, মানে ডাইনিং টেবিলে বাড়ির ভিতরে যেখানে খাওয়া হয় অন্ধকার জায়গা, সেখানে অ্যান্থেনিয়াম পাতা, পান পাতার মতো পাতা, আর লাল লাল ফুল হয়, কম রঙের, কী বলবো, মেরুন রঙের ফুল হয়, খুব সুন্দর দেখতে। জল কিন্তু 15 দিন ছাড়া 1 চামচ করে দেবেন, মারা যাবে, কোকোপিটের উপর থাকে। ওগুলোর দাম 300 টাকা নিল আমার কাছ থেকে, খুব সুন্দর দেখতে অ্যান্থেনিয়াম। ওইসব গাছে যদি, অত দামি গাছে যদি রোগ লাগে, বা আপনি দামি শখের গাছ করেছেন যদি রোগ লাগে, অ্যামিস্টার টপ আমি শেষ বলেছি, আমি কিন্তু সব ওষুধ এখনও বলিনি। অ্যামিস্টার টপ দিয়ে দিচ্ছি, যদি অ্যাজিথ্রোস্টোবিন আছে আর ওই ডাইফেনাকোনা জল আছে। ওর থেকে যদি হায়ার গ্রুপে যেতে চান, যে আপনি বলুন থেকে ছত্রাকনাশক কোনটা এ পর্যন্ত বাজারে ভালো, অনেকগুলো আছে, তার মধ্যে 19-20 হবে। তবে আমরা যেটা কোম্পানিতে ব্যবহার করছি, সত্যি কথা বলি, এই মেডিভন দেখুন তো ওষুধটা কেমন, MERIVON, BASF-এর তৈরি MERI মেডিভন ফাঙ্গিসাইড। কিন্তু আমি এটা বলি না কেন নাম, যারা শৌখিন চাষি, যারা টাকা পয়সা, যাদের একটু অবস্থা ভালো, বা যারা চান যে আমার গাছ নিরোগ হোক, আমার টাকা যায় যাক, তাদের জন্য বলবো মেডিভন 1/2 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। এর দাম ফেলা আছে কিন্তু এটা 250 ml, এর দাম MRP করা আছে কিন্তু, MRPটা বলি, MRP করা আছে কিন্তু 3423 টাকা, 3423 টাকা 250 ml এর দাম। আমাদের কাছে দাম নিয়েছিল 3200 টাকা। তা আমি এটা বলতে পারি 3200 টাকাতে কিনবেন, এটা 1/2 ml, এটাই এখন এ পর্যন্ত শেষ ওষুধ। আমি এর কী বলবো, টেকনিক্যালটা, কম্পোজিশনটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এইটা হচ্ছে শেষ ওষুধ, 1/2 ml করে দেওয়া, এই হচ্ছে বললাম। বাংলাদেশে শুধু অনুরোধ করব, যারা দেখছেন, আমি জানি আপনাদের সমস্যা, ওষুধগুলো পাওয়া যায় না, কিন্তু এই টেকনিক্যাল নাম ধরে ধরে চেষ্টা করুন খুঁজতে, যে এই টেকনিক্যাল, এই কম্পোজিশনের এই ওষুধ আছে কি, হয়তো BASF-এর হবে না, অন্য কোম্পানির হবে, হোক, এই কম্পোজিশনটা মিললেই হবে। এইটাই এ পর্যন্ত ছত্রাকনাশক ভালো, সব থেকে ভালো ছত্রাকনাশক ওষুধ। ধন্যবাদ জানাই, ভালো থাকুন, চলুন সকলে এগিয়ে চলি, নমস্কার।